এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা আর বিশ্লেষণ নিয়ে থাকছে নুসরাত হক আর খেলাধুলার খবর জানাবো আমি সাইদ স্যার। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডাকসু ভিপি নূরকে সহায়তার অঙ্গীকার, ছাত্রলীগের শোভনের বৈকালিক শুভেচ্ছায় শান্ত ক্যাম্পাস। সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা, পরিবেশ উন্নয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় ডাকসুর ভিপি নূর মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। দিনভর নানা নাটকীয়তা শেষে বিকেলে ডাকসুর নির্বাচনী উত্তেজনার অবসান ঘটেছে। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূরকে শুভেচ্ছা জানিয়ে ঐক্যবদ্ধ কাজের ঘোষণা দিয়েছেন পরাজিত প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন। অন্যদিকে পুনর্নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে এ দাবিতে বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে 5টি সংগঠন। প্রায় 29 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে 11,062 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর। প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন 9,129 ভোট। ছাত্রলীগ সভাপতি মঙ্গলবার বিকেলে টিএসসিতে গিয়ে নবনির্বাচিত ভিপিকে অভিনন্দন জানান। নূরকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন তিনি। ভাই ভাইয়ের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য আমি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই ফলটি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সকল কার্যক্রম পরিচালনা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু হোক। ডাকসুর নবনির্বাচিত ভিপিও সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। পূর্ব ঘোষিত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। যেহেতু আমি বিশেষ করে ওই কর্মসূচিটা আমরা প্রত্যাহার করলাম, ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম। এর আগে সকাল থেকে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রলীগের একাংশ। পরে দুপুরের দিকে ছাত্রলীগ সভাপতি তাদের শান্ত করে নিয়ে যান। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা কখনো এরকম করতে পারে না, তোমরা সবাই যাও, আল্লাহ হাফেজ, জয় বাংলা। অন্যদিকে দুপুরের দিকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হামলা চালায় একদল শিক্ষার্থী। এদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে তার ফল আমরা জানিয়ে দিয়েছি, সেখানে নির্বাচন নতুন করে হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি বিবেচনা করি না। ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখতে সবার সহযোগিতা চেয়েছে প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি সব হাসপাতালে চিকিৎসকদের জন্য আলাদা করে রোগী দেখার ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালগুলোতে ডে কেয়ার সেন্টার স্থাপনের নির্দেশও দিয়েছেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে গেল মাসের শুরুতে একটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের 5 আইনজীবী। এ প্রেক্ষিতে সে সময় চিকিৎসকদের জন্য পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করতে স্বাধীন কমিশন গঠনের আদেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার একনেক সভায় চিকিৎসকদের রোগী দেখার বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী জানান, এখন থেকে সরকারি হাসপাতালেই চিকিৎসকদের জন্য আলাদা চেম্বার করতে বলেছেন প্রধানমন্ত্রী। ডাক্তার মহোদয়গণ একটা উইংয়ে বসে প্রাইভেট প্র্যাকটিস করতে, আপনার বারডেমে দেখছেন না একটা উইং আছে, স্পেশালিস্ট ডাক্তাররা বসে। উনি বলেন আমরা কেন এটা করবো না, বাইরে যায় দৌড়াইয়া, এখানেই ওদেরকে একটা সুন্দর জায়গা দিয়ে দেন, একটা টাইম দিয়ে দেন, এখানেই তার প্র্যাকটিস করুন। এছাড়া নার্স ও রোগীদের সুবিধায় হাসপাতালগুলোতে ডে কেয়ার সেন্টার রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী জানান, কিডনি, হার্ট, ক্যান্সার ও পক্ষাঘাতগ্রস্তদের জন্য আলাদা ব্লক তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সিস্টার্সরা আছেন, তাদের বাচ্চা থাকতে পারে, কিছু রোগী আছে বাচ্চা কোলে নিয়ে আসে, এদের জন্য একটা ডে কেয়ার সেন্টার করার জন্য তিনি বলেছেন যে কিডনি আলাদা হবে, হার্ট আলাদা হবে, ক্যান্সার আলাদা হবে এবং প্যারালাইসিস আলাদা হবে। এগুলো করার জন্য তিনি তার উইশ করেছেন।
একনেক সভায় সড়ক বিভাগের 3টি প্রকল্প সহ 2,650 কোটি টাকার 6টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়ন হবে সরকারি অর্থায়নে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রাবাড়ী ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনে বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন। 2 সপ্তাহের মধ্যে গ্রিন লাইন পরিবহনকে ক্ষতিপূরণের টাকা দিতে হবে। গত বছরের 28 এপ্রিল যাত্রাবাড়ী ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক প্রাইভেট কার চালক রাসেল সরকারের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মে মাসে এক রিটের পরিপ্রেক্ষিতে রাসেলকে কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে রুল দেয় হাইকোর্ট। রুলের ওপর মঙ্গলবার শুনানি শেষে 2 সপ্তাহের মধ্যে রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহনকে আদেশ দেয় হাইকোর্ট। রুলের ওপর মঙ্গলবার শুনানি শেষে 2 সপ্তাহের মধ্যে রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইন পরিবহনকে আদেশ দেয় হাইকোর্ট। 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং তার ডান পাও অপারেশনের জন্য ডাক্তার বলেছেন এবং সেই পায়ের চিকিৎসা খরচও গ্রিন লাইন পরিবহন বহন করার নির্দেশ দিয়েছেন এবং তার যে পাও কাটা গিয়েছে সেই পায়ের জন্য এটা আর্টিফিশিয়াল পায়ের ব্যবস্থা করতে হবে এবং সেই পাটা খরচ, সেই আর্টিফিশিয়াল পাওয়া লাগানো খরচ এবং এটার জন্য যা ব্যয় বহন করতে সেটা গ্রিন লাইন পরিবহন বহন করতে হবে। দুর্ঘটনায় পা হারানোর পর থেকে বেকার রাসেল। উচ্চ আদালতের নির্দেশে ক্ষতিপূরণের অর্থ পেলে পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করছেন তিনি। এর প্রতীকে আমার মনে হয় পুরোটা দিলে বা সরকার যদি একটু বিবেক বিবেচনা করে দেখতো, আমার এদিকে অলরেডি 20 লাখের মতো চলে গেছে, টোটাল 20 লাখের মতো চলে গেছে। আমার কোম্পানি থেকে লোন নেওয়া, এটা আমি যেখানে জব করতাম সেখান থেকে লোন নেওয়া, আমাকে লোন দিচ্ছে তারা। আমার এখন পর্যন্ত আমার কোনো কর্ম নাই, আমাকে কেউ ড্রাইভিং চাকরিও দিতে চায় না এই অবস্থা। ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি 28 মার্চ পরবর্তী শুনানির দিন জানাতে হবে আদালতকে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণটা যদি দেওয়া যায় তাহলে যেটা হবে যে অনেক সময় দীর্ঘসূত্রিতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণের টাকাটা থেকে আসলে বঞ্চিত হয় এবং এই ধরনের ক্ষতিপূরণগুলো আসলে যত বেশি আদায় করা হবে তাহলে মনে হয় দুর্ঘটনার পেছনে দায়ী যেসব কর্তৃপক্ষ আছেন তারা অনেক বেশি সচেতন অথবা দায়বদ্ধতা তৈরি হবে। আপনি একটি দৃষ্টান্ত অবশ্যই এই ধরনের ঘটনাকে আরো যাতে না ঘটতে পারে সেটি ব্যবস্থা করবেন। দেখেন, অনেক মানুষের উপর রাগ হয়, ক্রোধ, আমাদের রাগ আমাদের সবারই আছে, কিন্তু আপনি যদি ঘটনাটি খেয়াল করেন তাহলে এটি মানে কি করুণ ঘটনা। রাসেল একজন তরতাজা যুবক, তিনি প্রাইভেট কার চালান। গ্রিন লাইন পরিবহনের যে বাস চালক আছেন সেই বাস চালকের সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছে, সেই কথা কাটাকাটির মধ্যে তার উপর দিয়েই তিনি বাস চালিয়ে দিয়েছেন এবং রাসেল সরকার সেখানে পাটি হারাতে বাধ্য হয়েছেন। আমি নিশ্চিত যে এরকম ঘটনা কেউ ইচ্ছা করে ঘটায় না, কিন্তু এরকম ঘটনা ঘটে। কিন্তু আজকে হয়তো রাসেলের পায়ের ঘটনা ঘটেছে, এরকম ঘটনায় মৃত্যু ঘটে, মানুষের উপর রাগ হয়ে এমন অনেক ঘটনা ঘটায় যে ঘটনাগুলিতে আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এই রাগটা আসে হচ্ছে কোনো ধরনের যখন সে চিন্তা করতে পারে না, যখন সে তার মাথায় যুক্তি কাজ করে না, আবার সে যখন যদি এটা জানতে পারে যে কোনোভাবে এটি থেকে পার পেয়ে যাবে, আমি এর জন্য আমাকে বড় ধরনের কোনো মূল্য চুকাতে হবে না, এই সব কিছু বিবেচনা করে হাইকোর্ট আজকে বলেছে যে তাকে 50 লাখ টাকা শুধু জরিমানা দিতে হবে। ব্যাপারটা এরকম না, 2 সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা দিয়ে এসে কোর্টকে জানানোর কথা কোর্ট বলেছে, বা কোর্টকে অবহিত করার কথা, কোর্টকে অবহিত করার কথা বলেছে। তার মানে কোর্ট এটা মনিটর করতে চায় যে সে এটাতে এরকম একটি কাজ করছে কিনা, যাতে সে এই ধরনের কাজ অন্য কেউ যদি করে এরকম রাগ হওয়ার আগে সে যেন 10 বার চিন্তা করে যে এটার কনসিকুয়েন্স কি ফেস করতে হবে বা এইটার ফলে তাকে আসলে কোথায় যেতে হবে। আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ এই দৃষ্টান্তটি। এবং অবশ্যই রাসেলের পায়ের দাম 50 লাখ টাকা না, আপনি জানেন যে একজন মানুষের আসলে অমিত সম্ভাবনা রয়েছে। তারপরেও এই টাকাটা দিয়ে যদি সে তার কোনো একটা ব্যবসা করে বা কোনো একটা কিছু করে নিজের স্বয়ংসম্পূর্ণ থাকতে পারে বা নিজের উপর পরনির্ভরশীলতা না হতে হয়, সেটি আসলে অনেক বড় ব্যাপার বলে আমি মনে করি। হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে হাতকড়া পরানোর ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিনকে 6 এপ্রিল তলব করেছে হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেয়। হাতকড়া পরানোর ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে স্বপ্রণোদিত রুলও দিয়েছে হাইকোর্ট। এ ব্যাপারে 6 এপ্রিল ইউএনওকে সরাসরি হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। বাহুবল উপজেলার এক অফিস সহকারীকে মারধরের অভিযোগে ইউএনও মোহাম্মদ জসিম উদ্দিনের নির্দেশে
উপজেলার প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আটক করে পুলিশ। 2 ঘণ্টা পর মুচলেকার মাধ্যমে তিনি মুক্তি পান। উপজেলা প্রকৌশলীকে গ্রেপ্তার করেছেন এই মর্মে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য আগামী 6 এপ্রিল মহামান্য আদালতের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ফৌজদারি অপরাধ এবং সেই অপরাধের ভিত্তিতে আদালতের গ্রেপ্তারি পাওনা ছাড়া সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে গ্রেপ্তারের একটি বিধিনিষেধ আছে, সেটাকে প্রতিপালন না করে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। চকবাজার আগুনে নিহত আরও 5 জনের পরিচয় পাওয়া গেছে। মালিবাগের সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি শেখ হিমায়ত হোসেন জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া 5 জন হলেন হাজি ইসমাইল, ফয়সাল সারোয়ার, রেহনুমা তাবাসসুমতোলা, মোস্তফা ও জাফর। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে এ পর্যন্ত 16 মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। আর 2টির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিআইডি জানায়, সংগ্রহ করা ডিএনএ নমুনার সঙ্গে তাদের নমুনার মিল পাওয়া যায়নি। 20 ফেব্রুয়ারি রাতে ওয়াহেদ মেনশনে ভয়াবহ আগুনে নিহত হয় 71 জন। যে নমুনা স্যাম্পল আছে এটা থাকবে, আমরা দাবিদার পেলে আমরা আবার রেফারেন্স নমুনা নিয়ে আমরা ম্যাচ করব। ম্যাচ করার পরে যদি ম্যাচ করে তাহলে তো ভালো, আর না করলে তো অবস্থায় থাকবে। খেলাধুলা খবর জানাতে সাইদ সাদি আছেন আমাদের সঙ্গে। সাইদ সাদি, আমরা আসলে আশা করেছিলাম গতকালও যে আজ হয়তো অন্য কিছু হবে টেস্টে, কিন্তু এক সেশনই। হ্যাঁ, সেই সংখ্যা তো আসলে সবার মধ্যেই ছিল। আমরা যদি হ্যামিল্টনে দেখি, শেষ দিনটা কিন্তু বাংলাদেশের দারুণ ছিল, যদিও ইনিংস ব্যবধানে হেরেছিলাম, কিন্তু আজ আসলে খুব বাজে দিন কেটেছে। এবং সামনে যেহেতু মুশফিক ফিরছেন, হয়তো ভালো কিছু অপেক্ষা করছে ক্রাইস্টচার্চে, সেই খবর জানাচ্ছি। মাঠের লড়াইয়ে 2.5 দিনে শেষ ওয়েলিংটন টেস্ট, তাতে বাংলাদেশের লজ্জার হার। ইনিংস ও 12 রানের জয়ে সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের। শেষ দিন 31 ওভার টিকেছে টাইগারদের প্রতিরোধ, সর্বোচ্চ 67 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়াগনার নিয়েছেন 5 উইকেট, ডাবল সেঞ্চুরিতে ম্যাচ সেরা রস টেইলর। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বরের ম্যাচ রোমাঞ্চ ছড়িয়েছে। 300 রান তাড়া করে ম্যাচ জিতেছে দোলেশ্বর। এদিকে সহজ টার্গেট কঠিন করে জিতেছে মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ ওভারে মোহামেডানকে জিতিয়েছেন অধিনায়ক রকিবুল হাসান। অন্যদিকে শেষ ওভারে চাপ ধরে রাখতে পারেনি বিকেএসপি, জয় পেয়েছে গাজী গ্রুপ। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের রান পাহাড়ে চড়িয়েছেন সুদীপ চ্যাটার্জি ও আলামিন। দুজনের জুটিতে 300 ছাড়িয়েছে। সুদীপ 57 আর আলামিন 111 রান করেন। জোড়া উইকেট নেন আরাফাত সানি, ফরহাদ রেজা ও সৈকত আলী। বড় রান তারাই দল হয়ে খেলেছে দোলেশ্বর। সাইফ হাসান, মার্শাল আয়ুব ও পাকিস্তানের সাদ নাসিমের 50-তে 5 উইকেটে জয় পায় দোলেশ্বর। 15 বলে 35 ক্যামিউতে দলের জয় অবদান রাখেন ফরহাদ রেজা। শেরেবাংলায় খেলাঘরকে একাই টেনেছেন মোসাদ্দেক ইফতেখার। তার 87 ইনিংসে 225 রান। 3 উইকেট নিয়ে খেলাঘরকে চাপে রাখেন সোহাগ গাজী। মাঝারি টার্গেটে শেষ ওভারে মীমাংসা হয় ম্যাচ। রকিবুল হাসানের অপরাজিত 84-তে দ্বিতীয় জয় পায় মোহামেডান। কাগজে কলমে ছোট দল হলেও মাঠের পারফরমেন্সে পাক্কা বিকেএসপি। ফতুল্লাই মাহমুদুল হাসান জয় ও আমিনুল ইসলামের অপরাজিত 63-তে 249 করে নবাগত দলটি। টার্গেট তারাই ঘাম ঝরেছে গাজী গ্রুপের। মেহেদী হাসানের 70 আর তৌহিদ তারিকের 76 নকআউটে 4 বল আগে জয় নিশ্চিত হয়। সোমায়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাসের দাম গড়ে প্রায় 103% বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস। রাজধানীর টিসিবি মিলনায়তনে গণশুনানির দ্বিতীয় দিনে সংস্থাটি প্রস্তাব দেয়। আবাসিক খাতে গ্যাসের দাম 80%, শিল্পে 96% বাড়ানোর দাবি তাদের। তবে তিতাসের প্রস্তাবকে অযৌক্তিক বলছে ভোক্তা সংগঠন ও শিল্প মালিকেরা। গ্যাসের দাম বাড়ানো যৌক্তিক কিনা বা বাড়ালে তার পরিমাণ কত, সেসব বিষয় ঠিক করতেই এই গণশুনানির আয়োজন। দ্বিতীয় দিনে গ্যাসের সব শ্রেণীর গ্রাহকের জন্য দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে হাজির হয় তিতাস। আবাসিকে 2 চুলার গ্যাসের দাম 800 থেকে বাড়িয়ে 1440 টাকা এবং 1 চুলায় 750 থেকে বাড়িয়ে 1350 টাকা করার প্রস্তাব তাদের। একই সাথে শিল্প ও সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দামও বাড়াতে চায় তিতাস। এক্ষেত্রে কোম্পানিটির পক্ষ থেকে এলএনজি আমদানির কারণে গ্যাসের ক্রয় মূল্য এবং সঞ্চালন ও বিতরণ ব্যয় বেড়ে যাওয়াকে যুক্তি দেখানো হয়েছে। তিতাস কিন্তু স্যার একবারেই 15% দিয়েছে, কোনোবারই স্যার 25%, 22-25%-এর নিচে দেন নাই। অন অ্যাভারেজে কিন্তু স্যার আমরা 27-28% দিয়েছি, 38% পর্যন্ত ডিভিডেন্ড দিয়েছে। শুনানিতে তিতাসের দাবির বিরোধিতা করেন ভোক্তা সংগঠন ক্যাব ও শিল্প মালিকেরা। তাদের দাবি গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তিতাস
বা বাখরাবাদ বা কর্ণফুলী যে কোনো বিতরণ কোম্পানিরই মূল্য বৃদ্ধি করার প্রস্তাব যৌক্তিক না। এলএনজি দাম না এসে তারপরে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব আনা হয়েছে, সেটাও যৌক্তিক নয়। সুতরাং এই পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধি করার কোনো প্রশ্ন ওঠে না। একটা হাস্যকর গণশুনানি আজকের দিনে, এই এত বছর পরে আপনারা গ্যাস দিতে দিলেন, গ্যাসের কানেকশন এখনো বহু লোক ডিমান্ড নোট পেয়ে গ্যাসের কানেকশন পায় নাই, আর আজকেই আপনারা গণশুনানি শুরু করছেন, ডাবল দাম বাড়ায় দেবেন। এ সময় গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে কোনো মত দেয়নি বিইআরসি, তবে তিতাসের সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছে। ইডিসি মিটার দেওয়ার পথে কি বাধা আছে এটা অপসারণ করে সব কনজিউমার, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারদেরকে কিভাবে দ্রুত গতিতে ইডিসি মিটার দেওয়া যায় এই বিষয়টা একটু ওভারসি করার জন্য। শুনানিতে অংশ নিয়ে পিডিবির মহাব্যবস্থাপক জানান, গ্যাসের দাম বাড়লে প্রভাব পড়বে বিদ্যুতের দামে। আমরা আগে থেকেই জানতে পারি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের মতামত পাঠানোর বিষয় ছিল ডাকসুর ভিপি নূর। এবারে জানিয়ে দিব এই বিষয়ে পাঠানো কিছু মতামত। মশহুর মনে করছেন একমাত্র নুরুল হকই ডাকসুর ভিপি হওয়ার যোগ্য প্রার্থী ছিলেন। সোহানের মত, সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে তিনি বরাবরই সোচ্চার। নুরুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তৃষা। খোকন বলেছেন প্রত্যাশা থাকবে তিনি শিক্ষার্থীদের দাবি আদায়ে কাজ করে যাবেন। মহিউদ্দিন বলছেন আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে রুম বাণিজ্য বন্ধে তিনি পদক্ষেপ নেবেন। নীলা বলছেন তুমুল জনপ্রিয়তার কারণে ভোট কারচুপি হওয়ার পরও তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। নাসিম বলছেন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে শোভনকে হারাতে পেরেছেন নূর। তানিয়ার মত, নির্বাচন সুষ্ঠু হলে তিনি অনেক বেশি ভোটে জয়ী হতেন। মোজাম্মেল বলেছেন নূরকে এখন সব বিতর্কের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। তুষার বলছেন আশা করি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবেন। বিভিন্ন ধরনের মতামত পাঠানোর জন্য দর্শকদের ধন্যবাদ। এই ছিল রাত ৯টায় বাংলাদেশের আয়োজন।